নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুচন্দ্রিমা। শুরু করছি চারদিক। শুরুতেই যে খবরের দিকে নজর রাখছি তা হচ্ছে এই যে সংসদে হানাদারির ঘটনা, তার সঙ্গে বাংলার যোগ কিভাবে বেরিয়ে আসছে। মূল অভিযুক্ত ললিত ঝা, তার বন্ধু নীলাক্ষ আই, যার বাড়ি এ রাজ্যের হালি শহরে, উত্তর চব্বিশ পরগনার হালি শহরে ইতিমধ্যে ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ পৌঁছে গেছে। তদন্তকারীরা তাকে জিজ্ঞাসা করছে, কিন্তু সবকিছুর মধ্যে নীলাক্ষর কোনো যোগ নেই। এনজিওতে কাজ করা নীলাক্ষ এর সঙ্গে কোনোভাবেই যুক্ত নয়। নীলাক্ষর বাবা এমনটাই দাবি করেছেন ক্যামেরার সামনে। বুধবার লোকসভার অধিবেশন চলাকালীন হুলস্থুল কাণ্ড, দর্শকের গ্যালারি থেকে ঝাঁপ, বেঞ্চ থেকে বেঞ্চে টপকে হলুদ রং স্প্রে, সংসদ ভবনের বাইরেও রং হামলা। আর এবার সংসদে স্মোক ক্যান নিয়ে হামলার ঘটনায় জড়িয়ে গেল বাংলার নাম। কিভাবে জড়ালো বাংলার নাম? সংসদে স্মোক ক্যান তাণ্ডবে বাংলা যোগ। সংসদে রং হামলায় অন্যতম অভিযুক্ত ললিত ঝা। ঘটনার পর থেকে ফেরার ললিত ঝা। কলকাতার বড়বাজারের 218 রবীন্দ্র সরণিতে একটি বাড়িতে ভাড়া থাকতেন ললিত। ভাড়া বাড়ির আশেপাশের ছোট বাচ্চাদের পড়াতেন ললিত। রবীন্দ্র সরণি এই ঠিকানাতেই গত 1.5 বছর আগে ভাড়া থাকতেন ললিত ঝা। তার যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন সেই বাড়ির, 3তলা বাড়ির, তারা জানাচ্ছেন যে খুব একটা বাইরের মানুষের সঙ্গে কথাবার্তা বলতেন না ললিত। সংসদে স্মোক ক্যান হামলায় অভিযুক্ত ললিত ঝার সঙ্গে নাম জড়িয়েছে উত্তর চব্বিশ পরগনার হালি শহরের নীলাক্ষ আইচের। নীলাক্ষ কলেজ পড়ুয়া, সাম্যবাদী সুভাষ সভা নামে এক এনজিওর সভাপতি নীলাক্ষ। কিন্তু কিভাবে নাম জড়ালো নীলাক্ষর? এপ্রিল মাসে সেন্ট্রাল অ্যাভিনিউয়ে ভারত সভা হলের এক অনুষ্ঠানে ললিত নীলাক্ষ সাক্ষাৎ। অনুষ্ঠানে ললিতের কাজ দেখে মুগ্ধ হয় নীলাক্ষ। অনুষ্ঠানে ললিত ঝাকে নিজের এনজিওর অনুষ্ঠানে আমন্ত্রণ জানায় নীলাক্ষ। ওনার সাথে আমার পরিচয়টা হয় হচ্ছে একটা ইভেন্টে। আমি একটা ইভেন্টে গেছিলাম সেন্ট্রাল অ্যাভিনিউয়ে, ভারত সভা হল, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হলে। সেখানে আমি ওনাকে দেখি, উনি মানে হেল্প আউট করছিলেন, ইভেন্টটা অর্গানাইজ করতে হেল্প আউট করছিলেন। তো সেইখান থেকে আমার সাথে ওনার পরিচয় হয় এবং আমি ওনাকে তখন বলেছিলাম, যেহেতু দেখছিলাম এরকম অ্যাক্টিভলি কর্মঠভাবে উনি পুরো সেমিনারটা অর্গানাইজ করছেন, আমি সেইটা দেখে ওনাকে অ্যাপ্রোচ করেছিলাম আমাদের অর্গানাইজেশনে আসার জন্য। নীলাক্ষের চাঞ্চল্যকর দাবি, বুধবার নয় বৃহস্পতিবার হামলা হওয়ার কথা ছিল। এমনকি হামলার মুহূর্তের তোলা ছবি হোয়াটসঅ্যাপে নীলাক্ষকে পাঠায় ললিত। আমাকে একটা ভিডিও পাঠিয়েছিল। হ্যাঁ, উনি আমাকে মেসেজ করেছিলেন যে এই ভিডিওটা রাখতে এবং এটার মিডিয়া কভারেজ দেখতে। তারপরে তুমি সেটা ডাউনলোড করেছিলে? সেটা আমি তখন নামিয়েছিলাম। ইতিমধ্যে নীলাক্ষর সঙ্গে যোগাযোগ করেছে দিল্লি পুলিশ। প্রয়োজনে তাকে জিজ্ঞাসাবাদ করতে পারে বলে খবর। নীলাক্ষর সঙ্গে কথা বলেছেন ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ আধিকারিক। কলকাতা টিভি। সংসদে হামলার ঘটনার মাস্টার মাইন্ড এই ললিত ঝা। তার ভাড়া বাড়ির সেই ডেরাতে পৌঁছে গিয়েছেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। রবীন্দ্র সরণিতে সেই ভাড়া বাড়ির চিত্র কি উঠে আসছে কলকাতা টিভির ক্যামেরায়। আমি সরাসরি চলে যাচ্ছি, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য, রবীন্দ্র সরণির এই ঠিকানায় কতদিন থাকতো এবং কি পরিচয় জানা যাচ্ছে সেখানকার বাসিন্দা বা প্রতিবেশীদের সঙ্গে কথা বলে? দেখো, সংসদে হামলায় সঙ্গে ললিত ঝার যোগসূত্র উঠে আসে এবং তারপরেই কিন্তু ললিত ঝার বিষয়ে খোঁজ নিতে গিয়ে দেখা যায় যে কলকাতায় 218 রবীন্দ্র সরণির এই বাড়িতেই, অর্থাৎ এই ঘরটিতে বলা যেতে পারে, তিনি বছর 1.5 আগে পর্যন্ত তিনি ভাড়া থাকতেন। এবং যেটা এখানকার স্থানীয় বাসিন্দারা যেটা জানাচ্ছেন যে 218 রবীন্দ্র সরণির এই বাড়িতে তার আগে তিনি বছর খানেক ছিলেন। এই 218 রবীন্দ্র সরণির এই ঘর, যেটা 3তলা বাড়ি, সেই বাড়ির 1তলার ঘরে তিনি ভাড়া থাকতেন। যদিও তিনি সারা দিন সেখানে থাকতেন, এমনকি যে রাতেও থাকতেন এমনটা কিন্তু নয়। যেটা জানা যাচ্ছে যে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন যে এলাকার বেশ কিছু ছেলে মেয়েকে তিনি পড়াতেন, অর্থাৎ গৃহ শিক্ষকের কাজ করতেন এই ললিত ঝা। সেক্ষেত্রে গতকাল কিন্তু সংসদে হামলার যে ভিডিও ফুটেজ, তার থেকেই কিন্তু সেই ভিডিও ফুটেজে কিন্তু তিনি নীলাক্ষ আইচকে পাঠিয়েছিলেন। অর্থাৎ সেই জায়গা থেকে তার এইখানে বছর 1.5 আগে যে ঘরটিতে তিনি থাকতেন এবং এখানেই তিনি গৃহ শিক্ষকতা করতেন বলে স্থানীয় বাসিন্দারা যেটা জানাচ্ছেন, সেই জায়গা থেকে বছর 1.5 ধরে তার সঙ্গে কিন্তু এখানের বাসিন্দাদের কোনো রকম যোগাযোগ নেই।
কিন্তু তিনি যখন থাকতেন তখন কিন্তু সাধারণভাবে কিন্তু তার আচার আচরণ বা তার সঙ্গে কথাবার্তায় কোনো রকম অসঙ্গতি বা কোনো রকম সন্দেহজনক কিছু দেখতে পাননি। সেক্ষেত্রে এই সংসদের হামলার পর কোনোভাবেই তিনি তার সঙ্গে যে যোগসূত্র তৈরি হয়েছে ললিত ঝার সঙ্গে, সেই জায়গা থেকে একদিকে যেরকম দিল্লি পুলিশ গ্রেফতার করেছে এই ঘটনায় ইতিমধ্যেই, তার পাশাপাশি ললিত ঝার ঘটনা নিয়ে কিন্তু এখানে থেকে তার কোনো পরিকল্পনা ছিল কিনা, কোনো রকম যোগসূত্র ছিল কিনা সন্দেহজনক, সে বিষয়টিও কিন্তু নজরদারিতে রয়েছে তদন্তকারী আধিকারিকদের। কিন্তু এখানকার স্থানীয় বাসিন্দারা মনে করছেন যেহেতু করোনা পরবর্তী সময়ে তিনি এখানে ছিলেন এবং এখানে তিনি পড়াতেন, সেক্ষেত্রে শুধুমাত্র পড়ানোর বাইরে বিশেষ কোনো রকমভাবে কোনো কথাবার্তা কিন্তু স্থানীয় মানুষজনের সঙ্গে খুব একটা হতো না, এবং বিশেষত দুপুরবেলা বা বিকেল বেলার দিকটাই তিনি পড়াতেন এবং তারপরে কিন্তু তিনি চলে যেতেন। অর্থাৎ রাত্রিবেলা তিনি যে এই 218 রবীন্দ্র সরণিতে থাকতেন তেমনটা কিন্তু নয়। অর্থাৎ সব মিলিয়ে এখনো পর্যন্ত যে যোগসূত্র উঠে এসেছে সংসদে হামলার, সেই জায়গা থেকে এই বাড়িতে তার থাকা এবং বছর দেড়েক আগে এই বাড়িতে থেকে তিনি কি করতেন, সেখানে কোনো রকম পরিকল্পনা ছিল কিনা সেটাও কিন্তু তদন্তকারীদের নজরে রেখেছে। অর্থাৎ সব দিকে একদিকে যেরকম সংসদের এই হামলার ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে এবং তার পাশাপাশি ললিত ঝাড় গতি প্রকৃতি, এবং যেটা জানা যাচ্ছে গত কয়েক মাস আগে তিনি এই সেন্ট্রাল এভিনিউতেই তার এক পরিচিত অর্থাৎ এই নীলাক্ষ আইচের যে স্বেচ্ছাসেবী সংস্থা রয়েছে সেই স্বেচ্ছাসেবী সংস্থায় কিন্তু তিনি যোগদান করবেন এবং তাতে কাজ করবেন, এমনটাও কিন্তু একটা প্রাথমিক কথাবার্তা নীলাক্ষর সঙ্গে হয়েছিল। সেই জায়গা থেকে বলা যেতে পারে যে তিনি একাধিক এনজিওর সঙ্গে যুক্ত ছিলেন, স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন, সেখান থেকেও কোনো রকম ভাবে কোনো অসামাজিক বা এই ধরনের কোনো রকম কাজকর্ম সঙ্গে তিনি জড়িত ছিলেন কিনা সেটাও কিন্তু তদন্ত। একদমই এই প্রশ্নই উঠছে। আপাতত ধন্যবাদ তোমাকে সত্য, তুমি সঙ্গে থাকো। সত্য সুন্দর ভট্টাচার্য আমাদের দেখালেন 218 নম্বর রবীন্দ্র সরণির যেখানে ভাড়া থাকতো ললিত ঝা, সেখানকার ছবি। এবার আমি চলে যাচ্ছি এই যে যার সঙ্গে নাম যুক্ত হচ্ছে ললিত ঝায়ের, নীলাক্ষ আইচ, উত্তর চব্বিশ পরগনার হালি শহরের বাসিন্দা নীলাক্ষ পড়াশোনার পাশাপাশি এনজিওতে কাজ করে, কিন্তু এই গোটা ঘটনায় তার কোনো যোগ নেই, নীলাক্ষর বাবা ক্যামেরার সামনে দাবি করেছেন। তবে সংসদে এই হামলার ঘটনার প্রথম ভিডিও হোয়াটসঅ্যাপে নীলাক্ষকে কেন পাঠালো ললিত ঝা? আমি চলে যাচ্ছি সরাসরি হালিশহর থেকে, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শুভজিৎ সিং। শুভজিৎ, নীলাক্ষর বাবা বলছে যে এই ঘটনার সঙ্গে তার ছেলে যুক্ত নয়, তারা সাধারণ মধ্যবিত্ত পরিবার, তারা জানে না এর পিছনে কে বা কারা যুক্ত, কিন্তু তদন্তকারীরা এখনো পর্যন্ত তার বাড়িতে রয়েছে, প্রয়োজনে দিল্লি থেকেও লোক আসতে পারে এমন মনে করা হচ্ছে। আপাতত কি উঠে আসছে? দেখো, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের জেঠিয়া থানার যে পুলিশ আধিকারিকেরা, তারা তদন্তকারী যারা অফিসার রয়েছে তারা রয়েছেন, এবং জানা যাচ্ছে যে গত এপ্রিল মাসে একটি এনজিওর মাধ্যমে কলকাতায় একটি ইভেন্ট হয়। সেই ইভেন্টের মাধ্যমে কিন্তু এই নীলাক্ষের সঙ্গে এই ললিতের কিন্তু যোগাযোগ হয়, এবং নীলাক্ষর যে এনজিও রয়েছে সেই এনজিওতে যে কাজগুলি হয়, অর্থাৎ যারা সুবিধা বঞ্চিত যারা শিশুদের রয়েছে, তারা যারা আর্থিকভাবে পিছিয়ে রয়েছেন, তারা হয়তো পড়াশোনা করতে পারছেন না, তাদেরকে আর্থিক সাহায্য করা, কখনো বইপত্র কিনে দেওয়া, এই সব কাজগুলি নানা রকম ভাবে নীলাক্ষ আগে করতো, এবং সেই কাজগুলো দেখে ললিতের ভালো লাগে এবং ললিত যোগাযোগ করে নীলাক্ষের সঙ্গে এবং বলে সে এই এনজিওতে আসতে চায়। তারপরেই গতকাল যে সংসদ ভবনের ঘটনা, সর্বপ্রথম হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠায় নীলাক্ষকে, এবং ভিডিও পাঠানোর মাধ্যমে সে নিচে লিখে দেয় যে এটা সবার মধ্যে ছড়িয়ে দিতে, এবং আরেকটি কথা লেখে যে এই ভিডিও কিছুক্ষণের মধ্যে টেলিকাস্ট করা হবে। তারপরেই যখন ললিতের খোঁজে দিল্লি পুলিশ তল্লাশি চালায়, সূত্র মারফত উঠে আসে উত্তর চব্বিশ পরগনার এই হালি শহরে নীলাক্ষর সঙ্গে প্রথম ভিডিও শেয়ার করে। পুলিশের দাবি, কেন এই নীলাক্ষর কাছেই প্রথম ভিডিও আসলো, বা এই ভিডিও পাঠাতে কেন বেশি করে শেয়ার করতে হলো, কি তাদের মোটিভ রয়েছে, এই সম্পূর্ণ বিষয় কিন্তু খতিয়ে দেখছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তদন্তকারী অফিসাররা, সাথে কিন্তু দিল্লি পুলিশের আধিকারিকেরা। ইতিমধ্যেই আজকে সকালবেলা দিল্লি পুলিশের এক উচ্চতর আধিকারিক কথা বলে নীলাক্ষের সঙ্গে, এবং কথা বলে জানার চেষ্টা করে যে কিভাবে পরিচয় হয়েছে ললিতের সঙ্গে, তার কি তার সাথে সম্পর্ক, কেনই বা তাকে ভিডিও পাঠালো, এরকম নানা রকম প্রশ্ন নিয়ে কিন্তু তারা জিজ্ঞাসাবাদ করেছে। সূত্র মারফত খবর জানা যাচ্ছে দিল্লির একটি তদন্তকারী টিম সম্ভবত কিন্তু আজকে আসতে পারে নীলাক্ষর সঙ্গে কথা বলতে। সঙ্গে থাকো, এই যে বিষয়টা উঠছে যে এর সঙ্গে কোনো যোগ নেই, নীলাক্ষর বাবা ক্যামেরার সামনে কি বলেছেন, তার ছেলের এই ঘটনার সঙ্গে দায় আছে কি যোগ নেই, একবার দর্শকদের শোনাবো নীলাক্ষ আইচের বাবার বক্তব্য।
शायद वो ललित झा इस स्कैम में इन्वॉल्वमेंटेशन है यही। और ललित जी के पास मेरा लड़का का फोन नंबर है। ट्रेस एक ही ছিল আমার একই জাহাননগর গভর্নমেন্ট কলেজ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে, যেটা সল্ট লেকে অবস্থিত, ডিডি ব্লকে, সেখানে বিএ ইংলিশে অনার্স সেকেন্ড ইয়ার পড়ে। আমি আবারও চলে যাচ্ছি, আমাদের প্রতিনিধি হালিশহর থেকে রয়েছেন শুভ্রজিৎ সিং। শুভ্রজিৎ, যেখানে উনি বলছেন যে শুধুমাত্র ছবি পাঠানোতে এটা প্রমাণ হয় না যে এর সঙ্গে তার যোগ রয়েছে, তদন্তকারীরাও কি ওনার বক্তব্যের সঙ্গে সহমত? দেখো, তদন্তকারী অফিসাররা কিন্তু জিজ্ঞাসাবাদ করছে, কিন্তু প্রমাণ করার একবারও কিন্তু সেটা পুলিশ আধিকারিকের তরফে কিন্তু কোনো রকম কথা বলা হয়নি। তারা শুধুমাত্র জানতে চেয়েছে যে ললিতের সঙ্গে তার কি সম্পর্ক বা কবে পরিচয় বা কি কারণে তাকে হোয়াটসঅ্যাপ ভিডিওটা পাঠিয়ে, কারণ যে লেখাটা নিচে লেখা হয়েছিল যে বেশি পরিমাণে এই ভিডিওটি শেয়ার করার জন্য বা এই কিছুক্ষণের মধ্যে এই ভিডিওটা টেলিকাস্ট করা কথা হবে, যে এই দুখানা যে কথা, এই দুখানা কথায় কিন্তু পুলিশের মনে একটি প্রশ্ন জেগেছে যে কেন এই কথাগুলি বলা হলো। তাহলে কি ভিতরে কি একটা সম্পর্ক ছিল ললিতের সঙ্গে নীলাক্ষর? তদন্তকারী অফিসাররা কিন্তু এই প্রশ্নটাই কিন্তু বারবার করে জিজ্ঞাসাবাদ করছে। সুজন ত্রিবাদী। ধন্যবাদ শুভ্রজিৎ সিং, আমাদের প্রতিনিধি হালিশহর থেকে তার সঙ্গে কথা বললাম। নীলাক্ষ আইচের খোঁজ নিতেই কিন্তু তদন্তকারীরা তার বাড়িতে পৌঁছেছেন, এখনো পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। চারদিকে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন চারদিক। আমি সুচন্দ্রমা রয়েছি আপনার সঙ্গে। লোকসভায় রংবোমা নিয়ে হানা, সংসদের নিরাপত্তা নিয়ে দু কক্ষেই প্রতিবাদ বিরোধী সাংসদদের। নিরাপত্তার বিষয় নিয়ে রাজ্যসভায় জগদীপ ধনকরের সঙ্গে তর্কাতর্কিতে তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন। সংসদে রং বোমা নিয়ে হানা, সংসদ নিরাপত্তার গলদ নিয়ে প্রতিবাদ, সংসদের দুই কক্ষে প্রতিবাদ বিরোধীদের। রাজ্যসভায় সাসপেন্ড তৃণমূলের ডেরেক ওব্রায়েন। বুধবার সংসদের মধ্যে রং বোমা নিয়ে দুই ব্যক্তির হানার ঘটনায় বৃহস্পতিবার উত্তপ্ত হয়ে ওঠে সংসদের দুই কক্ষ। নিরাপত্তায় বড়সড় গাফিলতির অভিযোগ তুলে আলোচনার দাবিতে ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন বিরোধী সাংসদরা। এদিনের গোটা অধিবেশনেই নিরাপত্তা লঙ্ঘন নিয়ে আলোচনা করা হোক বলে দাবি তোলেন বিরোধীরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবিতে প্রতিবাদ চালিয়ে যান তারা। বিরোধীদের স্লোগানের জবাবে পাল্টা আওয়াজ ওঠে ট্রেজারি বেঞ্চ থেকেও। রাজ্যসভায় ধনকরের সঙ্গে বাক্য বিনিময় হয় ডেরেকের। ওয়েলে নেমে স্লোগান না দিয়ে আসনে ফিরে যাওয়ার নির্দেশ তা মানেননি ডেরেক। এরপরে ডেরেক ওব্রায়েনকে সাসপেন্ড করার সিদ্ধান্ত ঘোষণা করেন রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর। গোটা শীতকালীন অধিবেশনের জন্য সাসপেন্ড করা হয়েছে ডেরেককে। শ্রী ডেরেক ওব্রায়েন member is suspended for the remaining part of this session. ডেরেক ওব্রায়েনের সাসপেনশনের ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। বিরোধীদের সাসপেনশন এখন মুড়ি মুড়কির মতো ঘটনা হয়ে গিয়েছে বলে পাল্টা কটাক্ষ তৃণমূলের। সাসপেনশনটা ওদের মুড়ি মুড়কির মতন হয়ে গেছে। আমি নিজে 3 বার সাসপেন্ড হয়েছি, আজকে ডেরেকেরটা অফিসিয়াল হয়ে গেলে ও 3 বার হয়ে যাবে। তো আমাদের সাসপেনশনে হ্যাট্রিক হয়ে যাচ্ছে, ওদের কোনো যায় আসে না। বলছে ডেরেক কেন, আরে বলছে ডেরেক কেন ওয়েলে নেমে কথা বলছে। ওয়েলে নামা আমার রাইট, যদি বলেন সংসদের রাইট, ওয়েলে আমি যেতে পারি। যিনি সই করে ওদের ঢুকিয়েছেন তিনিও ভারতীয় জনতা পার্টির এমপি, তাহলে তার সঙ্গে যোগসাযোগ ছিল কিনা এটার একটা নিশ্চিতভাবে ইনভেস্টিগেশন হওয়া দরকার এবং ওই এমপির কে বরখাস্ত করতে হবে। কেন ওনার সঙ্গে উনি বলছেন, আমরা শুনেছি 3 মাস ধরে নাকি ওনার পিছনে ঘুরেছে ভেতরে ঢোকার কার্ডের জন্য। না জেনে অচেনা লোককে এভাবে তো কার্ড দেওয়া উচিত না যারা দুষ্কর্মের সঙ্গে যুক্ত। গত বাদল অধিবেশনে অগস্ট মাসেও বিশৃঙ্খলার অভিযোগে রাজ্যসভায় তৃণমূল নেতা ডেরেক ওব্রায়েনকে সাসপেন্ড করেছিল রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর। কলকাতা টিভি। নতুন সংসদ ভবনে গাফিলতির বেনজির ছবি। কড়া নিরাপত্তার জাল ছিঁড়ে সোজা লোকসভার অধিবেশনে ঝাঁপিয়ে পড়েন দুই যুবক। সংসদ ভবনের ভিতরে ও বাইরে রংবোমা হামলা। কিভাবে প্ল্যানিং? হামলার উদ্দেশ্যই বাকি। অভিযুক্তদের বিরুদ্ধে কোন কোন ধারায় মামলা, দেখে নেব বিশেষ প্রতিবেদন। বুধবার লোকসভায় শীতকালীন অধিবেশন চলাকালীন হুলস্থুল কাণ্ড, নিরাপত্তা চরমতম গাফিলতি। নতুন সংসদ ভবনে বজ্র আটনি নিরাপত্তা টপকে অধিবেশন কক্ষে হামলা। ঘটনায় অভিযুক্ত ডি মনোরঞ্জন, সাগর শর্মা, অমল শিন্ডে, নীলম দেবী ও ললিত ঝা এবং ভিকি শর্মা। ঠিক কি ঘটেছিল সেদিন?
অধিবেশন চলাকালীন আচমকায় দর্শকের গ্যালারি থেকে ঝাঁপ দুই যুবকের। ডি মনোরঞ্জন সাগর শর্মা বেঞ্চ থেকে বেঞ্চে লাফিয়ে হলুদ রং স্প্রে করেন। সংসদের বাইরে হলুদ লাল রং স্প্রে করে স্লোগানিং করে অমল শিন্ডে, নীলম দেবী। সংসদের বাইরে হামলার ঘটনার ভিডিও বানাতে থাকেন ললিত ঝা এবং ভিকি শর্মা। গোটা ঘটনায় বড়সড় প্রশ্নের মুখে সংসদ ভবনের নিরাপত্তা ব্যবস্থা। প্রশ্ন হচ্ছে, কিভাবে ভিতরে ঢুকলেন তারা, কোন সংগঠনের সঙ্গে যুক্ত, কি উদ্দেশ্য নিয়ে এই হামলা? সোশ্যাল মিডিয়ায় একটি গ্রুপ ভগৎ সিং ফ্যান ক্লাবের মাধ্যমে অভিযুক্তদের আলাপ। প্রায় 1.5 বছর আগে মাইসুরুতে দেখা করেন অভিযুক্তরা। সেখানে ছকা হয় প্রথম পরিকল্পনা। দ্বিতীয় বৈঠক হয় চণ্ডীগড় বিমানবন্দরের কাছে কৃষক আন্দোলনে। অভিযুক্ত সাগর শর্মা জুলাইয়ে লখনৌ থেকে দিল্লি আসেন। সেই সময় সংসদে প্রবেশ করতে পারেনি, তবে সংসদের নিরাপত্তা ব্যবস্থা রেকি করেন সাগর। গুরুগ্রামে ভিকি শর্মার বাড়িতে ফাইনাল প্ল্যানিং। রঙের ক্যানগুলি মহারাষ্ট্র থেকে কিনে আনেন অমল শিন্ডে। 6 জনই সংসদে ঢোকার জন্য চেষ্টা করেন, তবে পাশের বন্দোবস্ত করতে পারেন শুধু ডি মনোরঞ্জন এবং সাগর শর্মা। পুলিশ সূত্রে খবর, সংসদে নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করা হয়। ধারা 120B অপরাধী ষড়যন্ত্র, ধারা 452 অনুপ্রবেশ, ধারা 153 দাঙ্গা সৃষ্টির উদ্দেশ্যে উস্কানি, ধারা 186 সরকারি কর্মচারীকে কাজে বাধা দেওয়া, ধারা 353 আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ, ধারা 16 এবং 18 বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন। দিল্লি পুলিশের প্রাথমিক অনুমান, অভিযুক্ত 6 জন বাদে গোটা ঘটনার মূলে রয়েছে অন্য কেউ। দিল্লি পুলিশের স্পেশাল সেলের তত্ত্বাবধানে শুরু হয়েছে তদন্ত। কান টানলে কি মাথা আসবে, এই প্রশ্নই তুলছে রাজনৈতিক মহল। কলকাতা টিভি। এবার নজর রাখবো যে খবরের দিকে। কয়লা পাচার কাণ্ডে ভবানীপুর সহ আসানসোল 12 জায়গায় একযোগে তল্লাশি সিবিআই এর। অনুপ মাঝি ওরফে লালা ঘনিষ্ঠদের প্রায় 1 ডজন ঠিকানায় তল্লাশি কেন্দ্রীয় এজেন্সির। অভিযোগ, কয়লা মাফিয়া অনুপ মাঝি ওরফে লালা বিভিন্ন প্রভাবশালীদের এবং পুলিশ অফিসারদের কাছে টাকা পাঠাতো, যারা এই টাকা নিয়ে যেত, অর্থাৎ যাদের মাধ্যমে টাকা পাঠানো হতো তাদের বাড়িতেও তল্লাশি সিবিআই এর। কয়লা পাচার কাণ্ডে প্রাক্তন সিআইএসএফ এর অবসরপ্রাপ্ত কনস্টেবল শ্যামল সিং এর কলকাতা টাউনশেন্ড রোডের 2টি ফ্ল্যাট সিল করে দিয়েছে সিবিআই। গিরিশ মুখার্জি রোড ভবানীপুরে লালা ঘনিষ্ঠ ব্যবসায়ী স্নেহাশিস তালুকদারের ফ্ল্যাটে তল্লাশিতে যায় সিবিআই। আমি সরাসরি বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে নিজাম প্যালেস থেকে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি, আর অন্যদিকে দুর্গাপুর থেকে রয়েছেন প্রতিনিধি সঞ্জীব সুই। আমি শুরুতেই যাব সঞ্জীবের কাছে। সঞ্জীব, দুর্গাপুরে এই তল্লাশির এখনো পর্যন্ত কি খবর উঠে আসছে? আজকে সকাল 7টার সময় দুর্গাপুরের ভিড়িঙ্গি এলাকাতে যে আনন্দনগর রয়েছে, এই আনন্দনগরের সৌরভ আচার্যর বাড়িতে সিবিআইয়ের 5 জনের টিম হানা দেয় এবং 7টা থেকে 12টা পর্যন্ত তল্লাশি চলে। যদিও এই বাড়ি সৌরভের নিজের বাড়ি নয়, এই সৌরভ আচার্য এই বাড়িতে 2018 সাল থেকে ভাড়া থাকতেন বলে বাড়ির মালিকরা জানিয়েছেন। বাড়ির যারা রয়েছিলেন আজকে সকালে তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করি, তারা বলেন যে কারা এসছে আমরা জানি না, কিন্তু 2018 থেকে সৌরভ এখানে থাকতো তার মাকে নিয়ে। 2 বছর আগে তার বিবাহ হয়েছে এবং তার স্ত্রী এখানে থাকে না। তবে আজকে সকালে এই টিম আসে এবং সৌরভ নিজেকে ট্রান্সপোর্টার বলে বলতো যে সে ট্রান্সপোর্টের বিজনেস ব্যবসা আছে বলে বাড়ির মালিকদের জানিয়েছিল। তো আজকে সকালে সিবিআই যখন হানা দেয়, প্রায় 5 ঘন্টা তল্লাশি চলে এবং দুপুর 12টার সময় সিবিআই ফিরে যায় বেশ কিছু নথি হাতে নিয়ে। মূলত এই বিষয়ে তারা কিছু জানাতে চাননি যদিও এই বিষয়। তবে সৌরভের ব্যাপারে যতটুকু আমরা জানতে পারছি যে লালার যে ট্রান্সপোর্ট, যে কয়লা পাচারের যে নাম লালার নাম যে উঠে এসছে, এই কয়লা পাচারের যে ট্রান্সপোর্ট হতো সেই ট্রান্সপোর্টের বেশিরভাগ অংশটাই এই সৌরভের বেশ কিছু গাড়ি ছিল, তারা সেই ট্রান্সপোর্টের মাধ্যমে সেই কয়লাটা পাচার হতো। এবং আসানসোলে যে 2 দিন ধরে যে তদন্ত অভিযান চলছে সেখান থেকেই এই সৌরভ আচার্যের নাম উঠে আসছে দুর্গাপুরে। তারপরেই আজকে সিবিআই হানা দেয় এবং এই সিবিআই হানা দিয়ে যেটা বললাম যে বেশ কিছু নথিপত্র তারা নিয়ে গেছে বলে আমরা দেখতে পেলাম আর কি। তবে এই যে দুর্গাপুরে এই যে ট্রান্সপোর্টের ব্যবসা যিনি করতেন সৌরভ আচার্য, তা
তার নামও যে উঠে এলো, তাহলে এটা বোঝা যাচ্ছে যে দুর্গাপুরে আরও কিছু এরকম মানুষ রয়েছেন যারা এই ট্রান্সপোর্টের সঙ্গে যুক্ত ছিলেন। যেহেতু ট্রান্সপোর্টের সঙ্গে লালার সঙ্গে যোগাযোগ এর ছিল সৌরভ আচার্য, সেই সূত্র ধরেই আসানসোল থেকে দুর্গাপুরে আসা। যদিও এই নিয়ে আজকে দুর্গাপুরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে, তবে এই বিষয়ে আরও কোথায় কোথায় তদন্ত হবে এখনো পর্যন্ত আমরা সেদিকেই নজরদারি রেখেছি। বেশ, সঙ্গে থাকো। সঞ্জীব সুই আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বললাম দুর্গাপুর থেকে। আমি চলে যাচ্ছি নিজাম প্যালেসে, প্রতিনিধি রিয়া মাঝি রয়েছেন সেখান থেকে আমাদের সঙ্গে। রিয়া, এই যে যাদের মাধ্যমে টাকা পাচার হতো, কেউ ট্রান্সপোর্টে, কেউ যেখানে পৌঁছে দেওয়ার কথা, এই যে মাধ্যমগুলো আজকে মূলত যাদের যাদের বাড়িতে তল্লাশি অভিযান এবং ফ্ল্যাট সিল করা হয়েছে, সিবিআই সূত্রে কি খবর রয়েছে? দেখো, অনুপ মাঝি হরপে লালা, এই তাদের যে ঘনিষ্ঠ, তার যে ঘনিষ্ঠ একাধিক লিস্ট তৈরি করা হয়েছে এবং যেই লিস্টে দেখা গিয়েছে যে মূলত যারা মানি হ্যান্ডলার তাদের বাড়িতেই আজকে পৌঁছে গিয়েছে সিবিআই কর্তারা। সেটা যেমন একাধিক জায়গা, আসানসোলে হয়েছে এবং কলকাতায় হয়েছে এবং নিউ টাউন, বাগুইহাটি, এইসব জায়গাতেও কিন্তু আজকে রীতিমতো সিবিআই এর যারা কর্তারা, আধিকারিকরা, তারা পৌঁছে গিয়েছিলেন। যেখানে দেখা গিয়েছে যে নিউ টাউনে পৌঁছে এক ব্যবসায়ী, তিনি বাড়িতে ছিলেন না, তার ভাইকে তুলে এনেছে নিজামে জিজ্ঞাসাবাদের জন্য। এবং অপরদিকে যেটা দেখা যাচ্ছে যে ভবানীপুর, সেই ভবানীপুরে আজকে একযোগে 3টি বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছে, যার মধ্যে একটি হচ্ছে প্রাক্তন সিআইএসএফ কনস্টেবল শ্যামল সিং, যার নাম আমরা আগেও শুনেছি, মানি হ্যান্ডলিং এর কাজ করত মূলত এই অনুপ মাঝির ঘনিষ্ঠ এই ব্যক্তি। এবং তাছাড়াও স্নেহাশিস তালুকদার, তিনি কি কাজ করতেন? তিনি পেশায় একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং তিনিও কিন্তু এই একইভাবে মানি হ্যান্ডলারের কাজ করত। এবং এই মানি হ্যান্ডলার কারা কারা, তারই একটা লিস্ট তৈরি করা হয়েছে সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা। এবং সেই লিস্ট দেখেই কিন্তু আজকে বিভিন্ন জায়গায় হানা দিয়েছিল আসানসোল, দুর্গাপুর, ভবানীপুর, নিউ টাউন সহ একাধিক জায়গায়। কিন্তু বিভিন্ন জায়গায় আজকে যে সিবিআই কর্তারা রেডের যে নির্যাস হয়েছে, সেটা তোমাকে জানিয়ে রাখবো যে ভবানীপুরে যে 3টি বাড়িতে গিয়েছিল, সেই 3টে বাড়িতেই একটা বাড়ি ছিল স্নেহাশিস তালুকদারের, যাকে কিনা আসানসোলে তিনি ছিলেন, তাকে আটক করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ পর্ব চালাচ্ছে। এবং অন্যদিকে যেটা দেখা গিয়েছে শ্যামল সিং, তাকে কিন্তু এখনো অবধি পাওয়া যায়নি। এবং ভবানীপুরের তার যে ফ্ল্যাট, সেখানে কিন্তু সিবিআই কর্তারা গিয়েছিলেন এবং দীর্ঘক্ষণ প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সেখানে ছিলেন যে কোনোভাবে চাবি খোলা যায় কিনা, বা একাধিক তারা চেষ্টা চালিয়ে নিয়ে গিয়েছেন এই দুটো ফ্ল্যাটে, কিন্তু অবশেষে তারা তাতে সক্ষম হয়নি। কিন্তু অবশেষে যেটা দেখা গিয়েছে যে এই দুটো ফ্ল্যাটকেই, ভবানীপুরের এই দুটো ফ্ল্যাটকেই, যেটা কিনা শ্যামল সিং এর ফ্ল্যাট, প্রাক্তন সিআইএসএফ কনস্টেবল, সেটা সিল করে দিয়ে আসা হয়েছে। এবং তারপরে যেটা দেখা গিয়েছে স্নেহাশিস তালুকদার, তার বাড়িতেও গিয়েছিল, তার ভবানীপুরের যে ফ্ল্যাট রয়েছে 49A, সেই ফ্ল্যাটেও কিন্তু একইভাবে দীর্ঘক্ষণ প্রায় 2.5 ঘন্টা সেই ফ্ল্যাটে ছিলেন সিবিআই কর্তারা। বোঝা গেল। আপাতত ধন্যবাদ রিয়া মাঝি আমাদের প্রতিনিধি নিজাম প্যালেস থেকে, তার সঙ্গে কথা বললাম। সঞ্জীব সুই ছিলেন আমাদের সঙ্গে। তবে শুধুমাত্র নিজাম প্যালেস এবং দুর্গাপুর নয়, মালদা, আসানসোল, এই জায়গার ছবিও আপনাদেরকে দেখাবো। এই খবরই থাকছি 4টের দিকে। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, আবারও সঙ্গে থাকবেন। রাজ্যের একাধিক জায়গায় সিবিআই হানাদারির ঘটনায় এবার নজর রাখবো মালদাহের দিকে। সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পরিতোষ সরকার। আসানসোল, দুর্গাপুর, মালদাহ, কলকাতার বিভিন্ন জায়গায় যে তল্লাশি হচ্ছে কয়লা পাচার কাণ্ডে একাধিক যোগ রয়েছে লালা ঘনিষ্ঠদের সম্পর্কিত, তাদের বাড়ি এবং ফ্ল্যাট সিল করার কথা জানা যাচ্ছে। স্নেহাশিস তালুকদার, তার ফ্ল্যাট সিল, শ্যামল সিং, তার ফ্ল্যাট সিল করার খবর রয়েছে। আমি চলে যাচ্ছি পরিতোষের কাছে। পরিতোষ, এখনো পর্যন্ত যে হানাদারি চলছে সেখানে কি নজরে আসছে? দেখো সুচন্দ্রবাদী, তোমাকে জানিয়ে রাখবো যে ঘটনা আমরা দিনভরই যে খবরে নজর রেখেছি, মালদা জেলার বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়েছে। ঠিক সেই মতোই মালদা জেলার যে কাহালা এলাকার বাসিন্দা শ্যামল সিং, তার বাড়িতেও সিবিআইয়ের আধিকারিকরা অভিযান চালায় এবং দফায় দফায় অভিযান চালানোর পাশাপাশি মালদা শহরে তার যে বাড়ি রয়েছে, যেখানে তার ফ্ল্যাট, সেই ফ্ল্যাটেও অভিযান চালিয়েছেন সিবিআইয়ের আধিকারিকরা, যেখানে কেন্দ্রীয় বাহিনীর কর্মীদের সাথে নিয়ে রীতিমতো অভিযান চালানো হচ্ছে। এই শ্যামল সিং, যিনি হচ্ছেন প্রাক্তন সিআইএসএফ কর্মী এবং তিনি
প্রায় 8 বছর আগে তার কর্মজীবন থেকে অবসর নিয়েছেন। তারপর তিনি জমি ব্যবসার সঙ্গে, যেখানে প্রমোটারির কাজ করতেন, পাশাপাশি কয়লা ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। তার যে বিভিন্ন ক্ষেত্রে যোগ উঠছে, কয়লা পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠছে। কিন্তু গোটা বিষয় নিয়ে সিবিআইয়ের আধিকারিকরা দফায় দফায় তার বাড়ি এবং তার যে ফ্ল্যাট সেখানে অভিযান চালাচ্ছেন। কাহালা এলাকায় যে বাড়ি, সেই বাড়িতে দুইবার অভিযান চালানো হয়েছে এবং সেই বাড়ি থেকে একটি ফাইল সংগ্রহ করেছে সিবিআইয়ের আধিকারিকরা। সেই ফাইলে কি নথি রয়েছে, কি সমস্ত তথ্য রয়েছে সেটা যেমন অজানা রয়েছে, ঠিক গোটা বিষয় নিয়ে এই শ্যামল সিং এর পরিবারের সদস্যরা রীতিমতো মুখে কুলু পেটেছেন। তারা কিছুই বলতে চাইছেন না কি জন্য তার বাড়িতে আসা এবং সমস্ত বিষয় কি সিবিআইয়ের আধিকারিকরা কথা বলছেন সে বিষয়ে যেমন তারা কিছু বলতে চাইছেন না, ঠিক তেমনই মালদা শহরের যে ফ্ল্যাটে অভিযান চালানো হয়েছে সেই ফ্ল্যাটেও সেখানেও বিভিন্ন দিক খতিয়ে দেখছেন সিবিআইয়ের আধিকারিকরা। এই গোটা বিষয়ে যে তার কি যোগ রয়েছে কয়লা পাচার কাণ্ডে নাকি অন্য কোনো কারণ রয়েছে ঠিক তেমনটা পরিষ্কার হচ্ছে না, কারণ সিবিআইয়ের আধিকারিকরাও রীতিমতো গোটা বিষয়ে সংবাদ মাধ্যমকে কিছু জানাতে চায়নি। তবে আমরা সকাল থেকে যে খবরের দিকে নজর রেখেছি, আমাদের কলকাতা টিভির আমরা সমস্ত স্তরের সেই দিকে খোঁজ রেখে এবং ইতিমধ্যেই গোটা বিষয়ে এখনো পর্যন্ত বাড়তি কোনো তথ্য পাওয়া যাচ্ছে না, কারণ সিবিআইয়ের আধিকারিকরা বাড়তি কিছু জানাতে চাইছেন না। তবে দেখার বিষয় শেষমেশ কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, যদিও এখনো পর্যন্ত কোনো সিল করে দেওয়া বা বাড়ি বা ফ্ল্যাট সিল করে দেওয়ার মতো খবর এখনো পর্যন্ত পরিষ্কার হয়নি। সুচন্দ্রিমাদি। পরিতোষ, এই যে রতুয়াতে হানাদারি চলছে এবং এলাকায় কি পরিচিতি রয়েছে লালা ঘনিষ্ঠদের সঙ্গে এই যোগসাজশে, তারা কি কোনো তথ্য সামনে রাখতে পারছেন? দেখো, আমরা গ্রামবাসীদের সাথেও কথা বলার চেষ্টা করেছিলাম। যেটা আমরা গ্রামবাসীদের সাথে কথা বলে জানতে পেরেছি, এই শ্যামল সিং হচ্ছেন এলাকার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তার সুবিশাল বাড়ি রয়েছে, এলাকায় জমি জমা রয়েছে, তার বাড়িতে একটি বিবাহের অনুষ্ঠানও রয়েছে আগামীকাল, কারণ তার ভাইজির বিয়ে রয়েছে। সেই বিয়ের ঠিক আগের দিনই তার বাড়িতে অভিযান এবং সেই সিবিআইয়ের আধিকারিকরা অভিযান চালিয়ে যখন গোটা বিষয় খতিয়ে দেখছে, ঠিক তেমনই গোটা গ্রাম জুড়ে রীতিমতো চাঞ্চল্য ছড়াচ্ছে। কেনই বা আসছেন, কি সমস্ত যোগ রয়েছে গোটা বিষয়, যেমন গ্রামবাসীরা এই বিষয় নিয়ে অজানা রয়েছে, ঠিক তেমনই তারা চাইছেন কি বিষয় রয়েছে সেটিও পরিষ্কার হোক। কিন্তু তারা যে জানতে চাইছেন এই যে শ্যামল সিং তিনি কি পাচারকাণ্ডের সঙ্গে যুক্ত, কয়লা পাচার নাকি অন্য কিছু, সে সমস্ত বিষয়ে যেমন গ্রামবাসীরা অজানা বলেই জানাচ্ছেন তারা। সুচন্দ্রিমাদি। সঙ্গে থাকো পরিতোষ সরকার আমাদের প্রতিনিধি, কথা বললাম তার সঙ্গে মালদহ থেকে। আমি এবার চলে যাচ্ছি আসানসোলে, সেখান থেকে রয়েছেন প্রতিনিধি পবিত্র বন্দ্যোপাধ্যায়। পবিত্র, স্নেহাশিস তালুকদার তাকে আটক করা হয়েছে বেনাচিতি থেকে, তবে এই যে যোগ পাওয়া যাচ্ছে এবং তল্লাশির মধ্যে থেকে আসানসোল সূত্রে কি খবর উঠে আসছে? তালুকদার এবং শ্যামল সিং, এই যে দুজনকে, শ্যামল সিং হচ্ছে তোমাকে বলে রাখি যে লালার ঘনিষ্ঠ কয়লা কাণ্ডে জড়িত এবং ইনি হচ্ছেন সিআইএসএফের, আমি তোমাকে বলে রাখি সিআইএসএফের কমান্ডেন্ট ছিলেন একটা সময়। পবিত্র, একটু সঙ্গে থাকো তুমি। পবিত্র বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলছিলাম। ভবানীপুর, দুর্গাপুর, আসানসোল, মালদহ, রাজ্যের একাধিক জায়গায় সিবিআই হানা, কয়লা পাচারকাণ্ডে সিবিআই হানা, লালা ঘনিষ্ঠ ব্যবসায়ীদের বাড়িতে এই হানাদারি। মোট 12 জায়গায় একযোগে তল্লাশি সিবিআই এর। অনুপ মাঝি ওরফে লালা ঘনিষ্ঠদের প্রায় 1 ডজন ঠিকানায় তল্লাশি কেন্দ্রীয় এজেন্সির। আমি আবারও চলে যাচ্ছি প্রতিনিধি পবিত্র বন্দ্যোপাধ্যায়ের কাছে। পবিত্র, আর শ্যামল সিং। হ্যাঁ সুচিন্দ্র, যেটা তোমাকে বলছি যে শ্যামল সিং ইনি সিআইএসএফের প্রাক্তন যাকে বলে হোমগার্ড ছিল এবং কনস্টেবল ছিল এই শ্যামল সিং। তোমাকে পাশাপাশি বলে রাখি যে এরই ঘনিষ্ঠ স্নেহাশিস তালুকদার, তাকেও আজকে গ্রেফতার করেছে, আটক করেছে। বেশ, ধন্যবাদ পবিত্র বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলছিলাম। মালদহ থেকে ছিলেন পরিতোষ সরকার। 4:04 দিকে একটা বিরতি নিয়ে ফিরছি, আবারও সঙ্গে থাকবেন। 4:04 দিকে এবার যে খবরের দিকে নজর রাখবো, নয়া শিক্ষানীতিতে শিলমোহর কেন্দ্রের।
7 বছর বয়সে প্রথম শ্রেণীর পাঠ, স্নাতকের পড়াশোনার মেয়াদ 4 বছর। আর দশম শ্রেণীতে প্রথম বোর্ড পরীক্ষা নয়, প্রথম বোর্ড পরীক্ষা হবে দ্বাদশ শ্রেণীতে। নয়া এই শিক্ষানীতিতে শিলমোহর দিয়েছে কেন্দ্র। বাদ এমফিলের পাঠ্যক্রম। দশম শ্রেণীতে বোর্ডের পরীক্ষা আর নয়, নয়া শিক্ষানীতিতে দ্বাদশ শ্রেণীর প্রথম বোর্ড পরীক্ষা। 7 বছর বয়সে প্রথম শ্রেণীর পাঠ, স্নাতক স্তরের পাঠ 4 বছরের। নয়া শিক্ষানীতিতে শিলমোহর কেন্দ্রের। আমি সরাসরি এবার কথা বলবো এই বিষয়টি নিয়ে। নিউজ রুমে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, নয়া শিক্ষানীতিতে শিলমোহর দিয়েছে কেন্দ্রীয় সরকার। রাজ্যের সঙ্গে এই বিষয়ে আলোচনার পরিপ্রেক্ষিতে তাদের এই সিদ্ধান্ত, সেটা এখনো পরিষ্কার নয়, কিন্তু এই নীতিতে কতটা বদল আসাটা ছাত্রকুলের জন্য কতটা অনুকূল বলে মনে হচ্ছে? দেখুন, কতগুলো জিনিস আছে যেগুলোতে খুব একটু পার্থক্য বা ফারাক চোখে পড়লেও সেটা খুব গুরুত্বপূর্ণ নয়। যেমন ধরুন, ডিগ্রি কোর্স 3 বছরের তারা ডিগ্রি পাবেন, আবার কেউ ইচ্ছে করলে 4 বছরের ডিগ্রি কোর্স করতে পারবেন, তাদের 1 বছরের মাস্টার্স পড়তে হবে। তেমনি প্রথম শ্রেণীতে ভর্তির বয়স সীমা ঠিক হয়েছে 7 বছর। এবং মাধ্যমিক স্তরে যে একটা বোর্ডের এক্সামিনেশন হতো, পরীক্ষা হতো, তা হবে না, 12 ক্লাসে হবে। এই বোর্ডের পরীক্ষা এটা কমতে কমতেই গেছে। গত 50-60 বছরের ইতিহাস যদি আমরা দেখি, এক সময় ছিল যে বৃত্তি পরীক্ষা হতো প্রাথমিক শিক্ষার শেষে, ক্লাস 4-এর পরে। সেটাও একটা সাধারণ পরীক্ষা হতো। তারপরে সেটা আর এখন হয় না। এখন 10-এর পরীক্ষা চলে যাবে, 12তে একবারে গিয়ে পরীক্ষা হবে। এবং এই পড়াশুনো করবার মাঝখানে কেউ যদি এই পড়াশুনো স্থগিত রেখে অন্য কোনো ট্রেনিং বা পড়াশুনো করতে চান, তাহলে তিনি সেটা পারবেন, এই ধরনের কথা বলা হয়েছে। কিন্তু মূল প্রশ্ন উঠে যাচ্ছে কি, সেটা হচ্ছে আজকে 21 শতাব্দীর তৃতীয় দশকে দাঁড়িয়ে বিজ্ঞান প্রযুক্তির ক্ষেত্রে যে বিপুল ব্যাপক অগ্রগতি হয়েছে, তার জন্য দেশের ছাত্র সমাজকে, দেশের যুব সম্প্রদায়কে তৈরি করে নেওয়া, তাদের পাঠ্যক্রমের সঙ্গে টেকনিক্যাল এডুকেশন, তাদের পাঠ্যক্রমের সঙ্গে কম্পিউটার এবং উন্নত জিনিসকে, উন্নত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং উন্নত কারিগরি শিক্ষা দেওয়ার যে প্রশ্ন, সেই প্রশ্নে কিন্তু এখনো পর্যন্ত এই শিক্ষানীতি নীরব। সুতরাং ডিগ্রি কোর্স আপনি ইতিহাস পড়াচ্ছেন, আপনি পলিটিক্যাল সায়েন্স পড়াচ্ছেন, সেটা 3 বছর করছেন, 4 বছর করছেন, অথবা মাধ্যমিকের পরীক্ষা 10 ক্লাসে না নিয়ে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা 12 ক্লাসে নিচ্ছেন, এগুলো তো খুব সাধারণ ব্যাপার। আবার ক বছর বাদে উল্টে গেলেও কিছু অসুবিধে হবে না। কিন্তু কথা হচ্ছে যে আজকের পৃথিবীতে লড়াই করবার জন্য, কম্পিটিশন করবার জন্য কি প্রস্তুতি নেওয়ার ব্লুপ্রিন্ট এই শিক্ষানীতিতে আছে, তা কিন্তু আমাদের সামনে পরিষ্কার হলো না, সুচন্দ্রিমা। একদম। এবং আমরা স্নাতক স্তরে হোক কি ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে, ডাক্তারি পরীক্ষার ক্ষেত্রে যেরকম ভাবে কেন্দ্রের এই বিজ্ঞানের সঙ্গে ধর্মকে বা আধ্যাত্মিক পড়াশোনাকে মিশিয়ে দেওয়ার একটা প্রবণতা দেখছি, আগামী দিনে সেটা আরো কতটা পরিবর্তন আসতে পারে, এর বিবর্তনের প্রভাবটা যে শ্রেণীর মধ্যে পড়বে, সেটা কিন্তু একটা আশঙ্কাজনক জায়গায়। দেখুন, এইটা যেটা আমরা বলছি, একটা জিনিসের দুটো দিক থাকে। একটাকে বলে ফর্ম, একটাকে বলে কন্টেন্ট। ফর্ম মানে তার স্ট্রাকচারটা, তার ধাঁচাটা। এটা আমরা যেটা আলোচনা করছি, এটা হচ্ছে ধাঁচা। ক বছরের ভিত্তিমূলক শিক্ষা, ক বছরের প্রিপারেটরি শিক্ষা, ক বছরের মিডল স্কুল, ইত্যাদি ইত্যাদি। কন্টেন্ট হচ্ছে সিলেবাস। কন্টেন্ট হচ্ছে মাস্টার মশাইদের কি ট্রেনিং দেওয়া হবে যে তোমরা ছাত্রদের এটা পড়াও, কোন দিকে ঝোঁক দেবে, তোমরা কি চরক সুশ্রুতকে আজকের মডার্ন মেডিসিনের থেকে ওপরে স্থান দেবে,
তোমরা কি ডাক্তারি পরীক্ষার শেষে হিপোক্রেটিক শপথ না নিয়ে তোমরা কি চরক সুশ্রুতের নামে শপথ নেবে? এইগুলো হচ্ছে কন্টেন্টের প্রশ্ন। কন্টেন্ট নিয়ে এখানে কোনো কথা নেই, তাই মন্তব্য করা যায় না। কিন্তু সাধারণভাবে কন্টেন্টটা অতীতমুখী, সাধারণভাবে কন্টেন্টটা বিজ্ঞান বিমুখ একটা দিকে কিন্তু পরিচালিত হচ্ছে। অনেক ধন্যবাদ আশিস চট্টোপাধ্যায় আমাদের পলিটিক্যাল এডিটর। কথা বললাম তার সঙ্গে। নয়া শিক্ষানীতিতে শিলমোহর কেন্দ্রের এই খবরের দিকে যেমন নজর রাখছি 4:04 দিকে, এবার পরের যে খবরের দিকে নজর রাখছি তা হচ্ছে সংসদে এই হামলার ঘটনার পর বিধানসভার নিরাপত্তা ব্যবস্থাকে আরো আঁটোসাঁটো করা হলো। স্পিকার জানিয়েছেন বিধানসভার নিরাপত্তা ব্যবস্থাকে আরো আঁটোসাঁটো করা হয়েছে, নজরদারি বাড়ানো হয়েছে বিধানসভার নিরাপত্তায়। সংসদে হানাদারির পর রাজ্য বিধানসভায় নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হচ্ছে। বিধানসভার সচিব পর্যায়ের বৈঠক হয়েছে, সেখানে জানিয়েছেন স্পিকার। আমি সরাসরি চলে যাচ্ছি বিধানসভা চত্বর থেকে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গা, হানাদারির এই ঘটনা নিয়ে তৃণমূল কংগ্রেস যেমন একে একে সরব হয়েছে, তেমনি এর বাংলা যোগ নিয়ে কিন্তু আবারও বিরোধিতায় সরব হচ্ছে বিজেপিও। তারই মধ্যে তড়িঘড়ি বিধানসভায় এই যে নিরাপত্তা আঁটোসাঁটো করার যে খবর, বিস্তারিত বলো। দেখো, তোমায় বলে রাখি সুচন্দিমা, যে কদিন আগেই যে লোকসভা অন্দরে যেভাবে অবৈধভাবে কিছু লোক প্রবেশ করে এবং তারপর যে কাণ্ড ঘটিয়েছে, তা কিন্তু যেমন একদিকে লোকসভার অন্দরের যে নিরাপত্তার ব্যবস্থা সেটাকে প্রশ্নচিহ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছে এবং এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় এই মুহূর্তে আমাদের দেশের পক্ষে। ফলে এই বিষয়টা নিয়েই যথেষ্ট উদ্বিগ্ন এ রাজ্যের আমাদের রাজ্য বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি আজকে বিধানসভার বিভিন্ন সচিবদের নিয়ে বৈঠক করেন এবং সেখানে নিরাপত্তার দায়িত্বে যে সমস্ত, অর্থাৎ বিধানসভার অভ্যন্তরে নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন তাদেরকে ডেকে স্পেসিফিকভাবে তিনি অনেক ইনস্ট্রাকশন দিয়েছেন যে যেখানে বিধানসভার ভেতর যেন কোনো রকম মানে ছিদ্র না পাওয়া যায়, যেখান দিয়ে ন্যূনতম কেউ কোনোভাবে গলে ঢুকে যায় এবং এই ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটায়। অতএব তাদেরকে যেমন তিনি সাবধান করেছেন, তেমন কিছু সিস্টেম তিনি ইম্পোজ করেছেন। যেমন যে সমস্ত বিধানসভার বিধায়করা আসেন তারা কিন্তু যেমন সাউথ গেট, অর্থাৎ আমি যে গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি এই সাউথ গেট দিয়ে প্রবেশ করবেন। বিধায়কদের যে সঙ্গে যে সমস্ত লোকজন বা গেস্টরা আসেন তারা কিন্তু আর এই সাউথ গেট দিয়ে প্রবেশ করতে পারবেন না। তারা ঠিক এর উল্টো দিকে যে হাইকোর্টের দিক থেকে যে গেট রয়েছে, অর্থাৎ নর্থ গেট, সেখান দিয়ে নির্দিষ্ট পদ্ধতিতে তারা তাদের আইডেন্টি কার্ড দেখিয়ে, তাদের নির্দিষ্ট পরিচয়পত্র দেখিয়ে ঢুকবেন এবং ত্রিস্তরীয় ব্যবস্থার মধ্যে দিয়ে তাদেরকে যেতে হবে। স্ক্যানার থেকে শুরু করে মেটাল ডিটেক্টর থেকে শুরু করে তার মধ্যে দিয়ে তারা ঢুকবেন। উল্টো দিকে অনেক ভিজিটর্স আসেন, যারা এই বিধানসভায় আসেন, অনেকে বিধানসভার ওপর থেকে বসে তারা বিধানসভা দেখেন, পর্যবেক্ষণ করেন। তাদের জন্যও কিন্তু এই ধরনের সচিত্র পরিচয়পত্রের ব্যবস্থা থাকছে। তাদের ঢোকার ক্ষেত্রে যেমন স্ক্যানার বা একাধিক মেশিনারিজ তাদেরকে অ্যাপ্লাই করা হবে যে যাতে তারা অবৈধভাবে কোনো কিছু নিয়ে ঢুকছেন কিনা। পাশাপাশি প্রত্যেকটি ভিজিটারের মুখের ছবি তোলা হবে এবং একটি করে নির্দিষ্ট নম্বর বা কোডে তাদেরকে ভেতরে ঢোকানো হবে এবং এর জন্যে যদি কোনো রকমভাবে কোনো রকম ন্যূনতম কোনো ঘটনা ঘটে সঙ্গে সঙ্গে যাতে তাকে আইডেন্টিফাই করা যায় তার ব্যবস্থা করা হচ্ছে। ফলে বুঝতেই পারছো যে এই যে পার্লামেন্টের যে ঘটনা বিগত দিনে ঘটেছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু রাজ্য বিধানসভাতেও বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় কিন্তু এই নিশ্চিত নিরাপত্তার বলয়ে এই পুরো বিধানসভাটাকে মুড়ে ফেলার লক্ষ্যে কিন্তু ইতিমধ্যেই তার কাজকর্ম শুরু করে ফেলেছেন এবং বলা যেতেই পারে যে আগামী যে বিধানসভার অধিবেশন শুরু হবে তার আগে কিন্তু এই পুরো প্রস্তুতিটা তিনি সেরে ফেলতে চাইছেন। কোনোখানেও যেন ন্যূনতম কোনো ফাঁক ফোকর না থেকে যায়, যার জন্য কোনো অপ্রীতিকর ঘটনার সাক্ষী রাজ্য বিধানসভা হয়। সুচন্দিমা।
বেশ দুর্গা, আপাতত ধন্যবাদ। দুর্গা দাস বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি, কথা বললাম তার সঙ্গে বিধানসভা থেকে। বিধানসভায় ঢোকার ক্ষেত্রে কড়াকড়ি, লোকসভায় এই হামলার ঘটনার পর তড়িঘড়ি বৈঠক বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। চারদিকে এবার নজর রাখবো যে খবরের দিকে। ভিকি যাদব খুনের ঘটনায় আরো 3 জনকে গ্রেফতার করা হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি, গত 21শে নভেম্বর ভাটপাড়ায় তৃণমূল কর্মী ভিকি যাদবকে তার বাড়ির সামনে তাকে খুন করা হয়। এই ঘটনায় আরো 3 জনকে গ্রেফতার করা হয়েছে। শুভজিৎ সিং আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। শুভজিৎ, দেখো, গত 21শে নভেম্বর কাকিনাড়ায় নিজের বাড়ির সামনে কিন্তু দুষ্কৃতীদের গুলিতে খুন হয় তৃণমূল কর্মী, এলাকার দাপুটে সংগঠন বলে পরিচিত ভিকি যাদব। সেই খুনের ঘটনায় পুলিশ আগেই 2 জনকে গ্রেফতার করেছে এবং গতকাল রাত্রিবেলা গোপন সূত্রে খবর পেয়ে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের প্রমোদনগরের কাছ থেকে পঙ্কজ সিং ওরফে ইমরান আহমেদ, ইফতিয়ার আলম ওরফে সোনু এবং এমডি জিসানকে কিন্তু গ্রেফতার করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ ও জগদ্দল থানার পুলিশ। এদের মধ্যে মুখ্য ভূমিকায় যিনি রয়েছেন সে পঙ্কজ সিং ওরফে ইমরান আহমেদ, যে এর আগেও অনেক খুনের ঘটনার মামলার সঙ্গে কিন্তু তিনি যুক্ত রয়েছেন। কারণ পুলিশ কমিশনার অলোক রাজুরিয়া তিনি জানান যে এর আগেও প্রচুর যে ঘটনা ঘটেছে ভাটপাড়া, জগদ্দল, নোয়াপাড়া এলাকাতে যেসব গুলি চলেছে তৃণমূল কর্মীদের উপর, তাদের মধ্যে কিন্তু অন্যতম এই পঙ্কজ সিং। দীর্ঘদিন ধরে পঙ্কজ সিং এর খোঁজে কিন্তু ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ তল্লাশি চালাচ্ছিল। বিভিন্ন জায়গায় পোস্টারিং করেও এই পঙ্কজ সিং কিন্তু তল্লাশি চালাচ্ছিল। শুধুমাত্র এই ভিকি যাদবের খুনের ঘটনা নয়, অন্য অনেক ঘটনার সঙ্গে কিন্তু যুক্ত রয়েছে এই পঙ্কজ সিং। ইতিমধ্যে যে খুনে ব্যবহৃত হওয়া 2টি বাইক, সেই বাইক 2টি বাজেয়াপ্ত করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ এবং জগদ্দল থানার পুলিশ। এবং আগ্নেয়াস্ত্রগুলি থেকে যেখানে গুলি করা হয়েছিল সেই আগ্নেয়াস্ত্রগুলির খোঁজেও কিন্তু তল্লাশি চালাচ্ছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ। ধন্যবাদ শুভজিৎ। বুধবারের পর বৃহস্পতিবার স্বাভাবিক ছন্দে বর্ধমান স্টেশন। প্রত্যেকটি প্ল্যাটফর্ম দিয়ে ট্রেন চলাচল করছে, তবে স্টেশন চত্বরে জলাভাবে সমস্যায় যাত্রীরা। আরপিএফ ও জিআরপি মোতায়েন 2 নম্বর ও 3 নম্বর প্ল্যাটফর্মে। তবে ট্যাঙ্কের খুঁটিগুলির অবস্থা এতটাই খারাপ যে একটু হাওয়া দিলেই সেগুলো নড়ছে। এতেই চিন্তা বেড়েছে যাত্রীদের মধ্যে। বর্ধমান স্টেশনে এখনো নিরাপত্তার অভাব বোধ করছেন যাত্রীরা। 8টি প্ল্যাটফর্মের মধ্যে প্রথম দিকে 3টি প্ল্যাটফর্ম 1, 2, 3 বন্ধ থাকলেও বুধবার রাত থেকে 3টি প্ল্যাটফর্ম খুলে দেওয়া হয়। ফলে 2 নম্বর, 3 নম্বর প্ল্যাটফর্মেও ট্রেন চলাচল করছে। তবে বর্ধমান স্টেশনে স্বাভাবিক ছন্দ ফিরলেও রয়েছে আতঙ্ক। 2020 সালের 4 জানুয়ারি বর্ধমান রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের প্রবেশ পথের ঝুল বারান্দা ভেঙে দুর্ঘটনা ঘটে। একাধিকবার এই ধরনের ঘটনায় যাত্রী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। এখানে একদমই নিরাপত্তা নেই, কারণ বারবার ভেঙে পড়ছে। বহু পুরনো স্টেশন, রেল কোনোভাবেই সেইভাবে রক্ষণাবেক্ষণ করছে না, শুধুমাত্র উপরে একটা করে পাথর বসিয়ে দিচ্ছে এবং ভাবছে তো পুরোটাই আমাদের ঠিকঠাক, কিন্তু একদমই নয়। প্রত্যেকটা বিল্ডিংয়ে দেখুন পুরো ফাট আছে, যে কোনো মুহূর্তে বিল্ডিংগুলো ভেঙে পড়তে পারে। প্রসঙ্গত 1890 সালে তৈরি 133 বছরের পুরনো জলাধারের একাংশ ভেঙে মৃত্যু হয় 3 জনের, আহত একাধিক। হাসপাতাল সূত্রে খবর 34 জন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। তার মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। 3 মৃতর মধ্যে একজন বর্ধমানের বাসিন্দা। তার দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয় বুধবার রাত 9টা নাগাদ। অন্য 2 জন বিহারের এবং ঝাড়খণ্ডের বাসিন্দা। বারবার রেলের গাফিলতিতে ঘটছে এ ধরনের দুর্ঘটনা। ফের জলের ট্যাঙ্ক আচমকা ভেঙে পড়ার ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বর্ধমান রয়েছে বর্ধমানেই। বর্ধমান থেকে চন্দন সেনগুপ্তের রিপোর্ট, কলকাতা টিভি। নিরাপত্তা ব্যবস্থাতে নজরদারি বাড়ানো হচ্ছে, কড়াকড়ি করা হচ্ছে নবান্নের নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রেও বিশেষ বৈঠক উচ্চ পর্যায়ে। সংসদে হানাদারির পর এবার রাজ্য বিধানসভা, তার পাশাপাশি নবান্নে সেখানে নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করা হচ্ছে। উচ্চ পর্যায়ের আধিকারিকদের বৈঠক চলছে নবান্নে। নিরাপত্তা নিয়ে পর্যালোচনা করতে এই বৈঠক উচ্চ পর্যায়ের আধিকারিকদের নিয়ে নবান্নের নিরাপত্তাকে নজরে আনতে
গোয়েন্দা বিভাগের সঙ্গে পরামর্শ, উচ্চ পর্যায়ের আধিকারিকদের উপস্থিতিতে নবান্নে চলছে জরুরি বৈঠক। সংসদে হানাদারি ঘটনার পর রাজ্য বিধানসভা, সেখানে নিরাপত্তা বাড়ানো হয়েছে। এর পাশাপাশি নবান্নের নিরাপত্তা নিয়েও পর্যালোচনামূলক বৈঠক, জরুরি ভিত্তিতে উচ্চ পর্যায়ের আধিকারিকদের উপস্থিতিতে এই বৈঠক হচ্ছে। 4টে 4 দিক এখন এই পর্যন্তই। আপনি দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।